বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। রাজশাহী, কুষ্টিয়া সহ ১৯ জেলায় আরও ১৭৫ জনের মৃত্যু। করোনায় মারা গেছেন ১০৩ জন, উপসর্গ নিয়ে ৭২ জন। রাজধানীতে কঠোর লকডাউনে প্রধান সড়কে বেড়েছে ভিড়। অলিগলিতে কেউ মানছে না সতর্কতা। নির্বিঘ্নেই চলছে সৌদি ও কুয়েত প্রবাসীদের টিকাদান। স্বস্তিতে বিদেশগামীরা, কেটেছে নিবন্ধন জটিলতা। মহাখালীর করোনা হাসপাতালে ৭৫ আইসিইউ ফাঁকা বলা হলেও লোকবল ও যন্ত্রপাতির অভাবে সচল নয় বেশিরভাগ। স্বল্প মূল্যের পণ্য কিনতে টিসিবি ট্রাকের সামনে হুড়োহুড়ি। অনিয়মের অভিযোগ, করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ সহ ১৯ জেলায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শুধু করোনায় মারা গেছেন ১০৩ জন, আর উপসর্গে মৃত্যু হয়েছে ৭২ জনের। জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার পর সঠিক সময়ে চিকিৎসকের কাছে না আসায় মৃতের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেলে বুধবার করোনায় ২ জন মারা গেলেও একদিনের ব্যবধানে আবার বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ এবং উপসর্গে ১ জন। গাজী মেডিকেলে করোনায় ৮, আবু নাসের হাসপাতালে ৩ এবং জেনারেল হাসপাতালে মারা গেছে আরও ২ জন। মৃত্যু আর সংক্রমণ কমাতে জ্বর ঠান্ডাজনিত উপসর্গ দেখা দিলেই চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। তারা যখন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে তখনই তারা আমাদের কাছে আসছেন, কিন্তু শহরের রোগীরা প্রথমেই আমাদের কাছে আসছেন, এই কারণে শহরের মৃত্যু হারটা তুলনামূলকভাবে আপনারা কম দেখতে পাচ্ছেন। শুধুমাত্র যদি তারা সচেতন হন তাহলে গ্রামের রোগীর মৃত্যু হারটা অনেক কমে যেত। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় রেকর্ড ১৯১ জন সংক্রমিত হয়েছে। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১০ জন। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ১১ এবং উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩১.22%, যা গতকালের চেয়ে 2% বেশি। গ্রাম্য চিকিৎসক বা অন্যান্য মাধ্যমে চিকিৎসা করতে যেয়ে যখন শেষ মুহূর্ত পর্যন্ত আর কোনো উপায় থাকছে না, তখনই তারা হাসপাতালে এসে চিকিৎসার জন্য আসছেন। বাগেরহাটে করোনায় মারা গেছে ৩ জন। করোনা উপসর্গ নিয়ে যশোরে ১১, সাতক্ষীরায় ১০, ঝিনাইদহে ৪ এবং নড়াইলে ৩ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে মারা গেছে ৭ জন। ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৭৪ জন, আর এই সময় করোনায় মারা গেছে ৬ জন। আমরা বিভিন্নভাবে মাইকিং করছি, ঢোল শহরও তো আমরা কোথাও কোথাও করেছি। তো আমাদের বিশ্বাস যে এই পরিস্থিতি খুব দ্রুতই নাগালের মধ্যে চলে আসবে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক দেশের সব জেলায়। চট্টগ্রামে করোনায় মারা গেছে ৯ জন। ময়মনসিংহে করোনা উপসর্গে ১৭, বরিশালে ১০, বগুড়ায় ১১ এবং নাটোরে মারা গেছে ৩ জন। রংপুর বিভাগের ৭ জেলায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। সিলেটে মারা গেছে ৩ জন। গত ২৪ ঘন্টায় এই জেলায় আক্রান্ত হয়েছে ২১৬ জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ৮ম দিনের মতো লকডাউন চলছে সারা দেশে। চট্টগ্রামে লকডাউন কতটুকু কার্যকর হচ্ছে, আর করোনার যেই ধরনের সংক্রমণ এবং মৃতের হার বাড়ছে সারা দেশে, সেক্ষেত্রে চট্টগ্রামে এই লকডাউনে আসলে পরিসংখ্যান কি দাঁড়িয়েছে? আমরা সকাল থেকে আসলে চট্টগ্রামের প্রধান যেই সড়কগুলো, সেই সড়কগুলোতে দেখেছি যে বেলা বাড়ার, সকালবেলা মানুষের জটলা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জটলা বেড়েছে, গাড়ির উপস্থিতি বেড়েছে। কিন্তু যে অভিযোগটি গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে যে গলি উপগলিগুলোতে জনসাধারণের অবাধ চলাচল, এবং আমরা ঠিক সেরকম একটি গলির মুখেই আছি এখন। এটি চানমারি রোড হিসেবে পরিচিত, এবং এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত দোকানপাট বা হকাররা তাদের পসরা খুলে বসেছেন,
যদি এবং এদের বেশিরভাগেরই স্বাস্থ্যবিধি বিষয়ক যে সচেতনতা থাকা দরকার সেটি নেই, এবং অনেকেই মুখে মাস্ক পরেননি, যারা পরেছেন তারা হয়তো সেটি নামিয়ে রেখেছেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা জেলা প্রশাসন এবং পুলিশের যারা এই ব্যাপারগুলো দেখাশোনা করেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে কিছুটা ক্ষোভ এবং অসহায়ত্বই প্রকাশ করেছেন যে তারা যতক্ষণ আসলে যে গলিতে থাকেন ততক্ষণ পর্যন্ত সেখানে দেখা যায় দোকানপাট বন্ধ থাকে, সাধারণ মানুষ কিছুটা ঘরের ভেতরে থাকেন, কিন্তু তারা সেখান থেকে সরে পড়লে সাথে সাথেই সেখানে আবার পূর্বের পরিস্থিতি তৈরি হয়। এবং এই অবস্থায় যদি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হয় তাহলে এই লকডাউন সফল করা বা এই সংক্রমণ ঠেকিয়ে দেওয়া এটি কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর আজকে এই বিষয়ে আমরা গতকালকেও দেখেছি যে এর আগে মূলত 50, 100 বা 200টি মামলা হলেও গতকালকে কিন্তু 5 শতাধিক মামলা হয়েছে বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামে, এবং জরিমানাও কিন্তু বেড়েছে। কিন্তু এর পরেও আসলে সাধারণ মানুষের খুব বেশি বোধোদয় হয়েছে আমরা সেটা খেয়াল করছি না। আর আজকে 9 জন মারা গেছে এবং সংক্রমণের হারও যথেষ্ট বেশি, 700 উপরে, এবং এটি প্রায় 33% কাছাকাছি সংক্রমণের হার নমুনা পরীক্ষার তুলনায়। এক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত অনেকেই আছেন বিশেষ করে উপজেলাগুলোতে যারা জ্বর সর্দি কাশি হলে নিজেকে করোনা হয়নি মনে করেই তারা অনেক সময় ক্ষেপণ করছেন, এবং শেষ মুহূর্তে গিয়ে তারা দেখা যাচ্ছে হসপিটালে যখন যাচ্ছেন ততক্ষণে তার অক্সিজেন স্যাচুরেশন সেটি অনেক নিচে নেমে আসছে, সেক্ষেত্রে রোগীকে বেশ কঠিন অবস্থার মুখোমুখি পড়তে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে যখনই কারো এই ধরনের উপসর্গ দেখা দেবে সাথে সাথে চিকিৎসকরা বলেছেন যে যাদের চিকিৎসকদের কাছে চলে আসেন এবং চিকিৎসা গ্রহণ শুরু করেন সেই বিষয়টির জন্য জনসাধারণকে তারা অনুরোধ করেছেন। অনুপম, যখন চিকিৎসকরা বলছেন যে উপসর্গ যখন হালকা থাকে তখনই চিকিৎসকদের কাছে যেতে বলছেন, কিন্তু আসলে বাস্তবতা হাসপাতালের ধারণ ক্ষমতা আসলে বাস্তবে কতটুকু, তারা কি আসলে জায়গা দিতে পারবেন বা পুরোপুরি চিকিৎসা কি ভালোভাবে তখন দিতে পারবেন, যেহেতু অনেক রোগী কিন্তু খুব খারাপ অবস্থা নিয়েই হাসপাতালে আসেন? না, এক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের কাছে গেলে সকলকেই যে আসলে হাসপাতালে ভর্তি হতে হবে পরিস্থিতি আসলে সেরকম না। যাদের উপসর্গ আছে কিন্তু করোনা পরীক্ষাও করলে পরীক্ষাও পজিটিভও আসার পরে তাদের যদি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে চিকিৎসকরা কিন্তু তাদেরকে ঘরে থেকে পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার জন্য বলছেন। কিন্তু যাদের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে এবং অক্সিজেন বিশেষ করে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা নিচে নেমে যাচ্ছে বেশি, তাদেরকেই চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে হবে এরকম চিকিৎসকরা বলছেন। এক্ষেত্রে আরেকটি বিষয় যে চট্টগ্রামে কিন্তু এখনো পর্যন্ত কোভিড যে আইসোলেশন ইউনিট বা কোভিড যে হাসপাতালগুলো আছে সেখানে সাধারণ শয্যার এখনো কিন্তু অভাব, মানে বলা যায় যে কোনো ধরনের ঘাটতি নেই। তবে আইসিইউ নিয়ে কিছুটা টেনশন আছে, যদিও এই মুহূর্তে একেবারেই বলা যায় যে আইসিইউর পরিমাণের সাথে রোগীর সংখ্যা খুব কাছাকাছি, তবে সাধারণ রোগীর যে শয্যা সেটি নিয়ে কিন্তু খুব বেশি সমস্যা নেই। এবং বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কোভিড আইসোলেশন সেন্টার যেটি করা হয়েছে সেখানেও চিকিৎসক আছে, কিন্তু এখনো পর্যন্ত একজন রোগীও যাননি। তো এই অবস্থায় আসলে এই মুহূর্তে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া এবং আইসোলেটেড থাকাটাই আসলে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। সহকর্মী অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রামের পরিস্থিতি। করোনার উপসর্গ নিয়ে দিনে 100-রও বেশি মানুষ মারা যাচ্ছে। প্রায় 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 1282 জন, যা মোট মৃত্যুর 65%। বেশিরভাগ হাসপাতাল উপসর্গে মৃত্যুর তথ্যও রাখছে না। বিশেষজ্ঞরা বলছেন করোনার উপসর্গ দেখা দেওয়ার পরও পরীক্ষা ও চিকিৎসা না নেয়ায় বাড়ছে মৃত্যু। 7 দিনের জ্বর নিয়ে সোমবার নওগাঁ থেকে রাজশাহী মেডিকেলে আসেন মরিয়মের বাবা। ছিল তীব্র শ্বাসকষ্ট, কিন্তু হাসপাতালে পৌঁছার কয়েক মিনিটের মাথায় মারা যান তিনি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত করোনায় মৃত্যু 1576 জনের। এদের মধ্যে 1282 জনই মারা গেছেন পরীক্ষা না করিয়ে। আমাদের যদি প্রতিটা কমিউনিটি ক্লিনিকে আমরা একটা করে পালস অক্সিমিটার দিতে পারতাম তাহলে এই মানুষগুলো পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন চেক করতে পারতো এবং বুঝতে পারতো যে স্যাচুরেশন কমে যাচ্ছে, এখন আমার হাসপাতালে যেতে হবে। কিন্তু যেহেতু গ্রাম লেভেলে পালস অক্সিমিটার ওইভাবে নাই, এই মানুষগুলো যখন তীব্র শ্বাসকষ্ট হচ্ছে তখনই কেবল হাসপাতালে আসছে, এবং আমরা তখন তো দেখি অক্সিজেন ম্যাপে দেখি যে অক্সিজেন লেভেল 65, 70। এত খারাপ যখন হয়ে যায় তখন কিন্তু রোগীকে আর ফেরানো যায় না। চাঁদপুর জেলাতেও 397 জনের মধ্যে 270 জনই মারা গেছেন
করোনার উপসর্গ নিয়ে। টাঙ্গাইল, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, বাগেরহাট চিকিৎসা করান রোগী। জটিলতা বাড়লে যাচ্ছেন হাসপাতালে, কিন্তু তখন আর বাঁচানো যাচ্ছে না রোগীকে। স্বাস্থ্য অধিদপ্তর জানালো, উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীরা হাসপাতালে নেয়ার 12 ঘন্টার মধ্যেই মারা গেছেন। ডাক্তারদের কাছে যখন আসছেন তাদের অনেকেরই অক্সিজেন স্যাচুরেশন 50%-এর নিচে থাকছে। তা আপনারা জানেন যে মস্তিষ্কে অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়। আমরা উপজেলাগুলোতে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। উপজেলাতে তো সব জায়গাতে এখন অক্সিজেন দেওয়া যাচ্ছে, ম্যানিফোল্ড সিস্টেম করে অক্সিজেন দেওয়ার জন্য সবাইকে বলা হচ্ছে। করোনার উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছেন বাড়িতেই, তাদের তথ্য থাকছে না কোথাও। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের 8ম দিনে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত গাড়ি, সাথে আছে রিকশা আর মোটরসাইকেল। এসব নিয়ন্ত্রণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আর অলিগলিতে রয়েছে উৎসুক মানুষের ভিড়। তবে যারা কারণে অকারণে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে জেল জরিমানার মুখে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ির দৌরাত্ম্য। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় বাড়ে গাড়ির চাপ আর মানুষের চলাচল। বাইরে বের হওয়ার নানা যুক্তি তাদের। যাদের সুগার আছে, যাদের আছে, তাদের তো সমস্যা। এই কারণে আমরা হাঁটি শৃঙ্খলা মোতাবেকই হাঁটি। জীবনটা রিস্ক নিয়ে মানুষের খাদ্য দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। দেখেন এই যে নিজেই এখন রিস্কের মধ্যে আছে। কঠোর লকডাউন বাস্তবায়নে দিনভর মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গাড়ির চাপ সামলাতে কিছুটা হিমশিমও খেতে হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় প্রায় সব গাড়িকেই। আমাদের এই চেকপয়েন্টের মাধ্যমে আমাদের জনগণের চলাচল আমরা রহিত করার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন 95% গাড়িরই ভ্যালিডিটি রয়েছে এবং প্রজ্ঞাপন অনুযায়ী যাদেরকে মুভমেন্ট করার প্রয়োজন শুধুমাত্র তারাই মুভমেন্ট করছেন। অল্প কিছু সংখ্যক আমরা পাচ্ছি যারা ফলস আইডেন্টিটি অথবা ফলস পেপার নিয়ে বের হচ্ছেন, তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বাহানায় বাইরে বেরিয়েছেন তারা। তবে অলিগলিতেও ছিল প্রশাসনের তৎপরতা। অ্যাকচুয়ালি ঠিক না বাইরে খাওয়াটা, তারপরও খাই। দোকানপাট একটু খোলা আছে এর জন্য খাই। যদি দোকানপাট খোলা না থাকতো তাহলে খাওয়া হইতো না। আমাদের পুলিশ উঠে দেয়, এখন উঠা নাকি কিন্তু মাস্ক তো দরকার প্রয়োজন সরকারের। কয়েকগুলি বেতন লাগবো না, উঠান এখান থেকে দোকান। ঢাকার ভেতরে যত রাস্তাঘাট আছে, মেইন রোড প্লাস অলিগলি সব জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং যখনই কোনো ব্যক্তিকে পাচ্ছি যে মাস্ক সে পরিধান করে নাই অথবা মাস্ক সে সঠিকভাবে পরিধান না করে মুখের নিচে রেখে দিয়েছে, তো তখনই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। অন্যান্য দিনের মতো কঠোর লকডাউনের 8ম দিনেও জেল জরিমানার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, যেমনটি আমরা আমাদের প্রতিবেদনে দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হচ্ছে এই লকডাউন পালনে বা বাস্তবায়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে মানুষ এত বেশি বাইরে কেন বের হচ্ছেন, তাদের কি বক্তব্য এ বিষয়ে? দেখুন, অলিগলি থেকে শুরু করে বলা চলে সব জায়গাতেই মানুষের যে বিচরণ সেটি অনেক বেড়েছে। আজকে 8ম দিন কঠোর লকডাউনের। এখন আমি আছি রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন বলা চলে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই মানুষের চলাচল রয়েছে। যারা বের হচ্ছেন অবশ্য তারা তাদের এক একজন এক এক যুক্তি দিচ্ছেন, আবার অনেকে অযথা বের হচ্ছেন। বাসায় দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ বসে থেকে তারা ক্লান্ত, এমনটিও বলছেন তারা, এবং এই কারণে বের হয়ে তারা পাশেই যে গলির মুখে চায়ের দোকান বা আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে বসে, এমনটিও দেখেছি। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে ঢাকার বেশ কিছু এলাকায় ঘুরেছি। পুরান ঢাকা এলাকাতে সবচেয়ে বেশি এরকম দেখেছি যে অলি গলিতে চায়ের দোকান খোলা এবং মানুষ সেখানে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। যদিও তারা বলছে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে সেখানে দিনে 1 থেকে 2 বার যখন অভিযান হয় তখন তারা আসলে সরে যান এবং অনেকে জরিমানার মুখোমুখি হন। কিন্তু এরপরেও দোকান খোলা রয়েছে, এরপরেও মানুষের যে বাইরে বের হওয়া, অযথা বের হওয়া যেটাকে বলে, সেটিও রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে নজরদারি, তদারকি যেটি বলি না কেন সেটি আসলে পর্যাপ্ত নয়। আমরা যদিও প্রধান সড়কগুলোতে দেখছি যে
শুরুর দিন থেকে অর্থাৎ কঠোর লকডাউনের শুরুর দিন থেকে প্রধান সড়কগুলোতে নজরদারি রয়েছে এবং সেটি এখন অব্যাহত আছে। তবে অলিগলি বা পাড়া মহল্লাতে যে তদারকির বিষয় সেটি অনেকটা ঢিলে ঢালা ভাব এবং এখন পর্যন্ত সেই অবস্থাতে আছে। কারণ দিনের হয়তো 1 থেকে 2 বার এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন এবং জরিমানা বা আটক এমনটিও আমরা দেখি যে পাড়া মহল্লায় যখন অভিযান চলে তখন এই জেল জরিমানা আটকও হয়ে থাকে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখানে যারা বের হচ্ছেন তাদের অধিকাংশই কোনো না কোনো কারণ বা যৌক্তিক কারণে বের হচ্ছেন এবং যারা যৌক্তিক কারণে বের হচ্ছেন তারা মূলত চেকপোস্ট বা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে পড়লে বা আওতায় আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যদি কেউ যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারে তাদেরকে জরিমানা করা হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে আটকও করা হচ্ছে। জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন চললেও নৌপথে দেখা যায়নি এর কোনো প্রভাব। কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে অনেকে ছোট নৌকায় গাদাগাদি করে আসেন ঢাকায়। কেরানীগঞ্জের আগানগর খেয়াঘাট দেখে বোঝার উপায় নেই দেশে চলছে মহামারী। সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী পারাপার হচ্ছে এই ঘাটে। কেরানীগঞ্জ, নবাবগঞ্জ থেকে আসা মানুষ বুড়িগঙ্গা পেরিয়ে প্রবেশ করছেন ঢাকায়। 9 বাজার 10 টাকা করে পুলিশের লড়ালড়ি করে ঠিক মতন টানতে পারি না। আবার মনে করেন যদি একটু পিছনে সামনে যাই তো আর লড়ান দেয়। ভয় তো লাগলো না, কি করে পেটের অভাবে তো বের হইতে হয়, কাজ কামার যাইতে হয়, এটার জন্য শোনা বের হতে হয়। যেহেতু সরকার একটা নির্দেশনা দিছে আর আমাদের সবার মঙ্গলের জন্যই দিছে, এটা আমাদের ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। আজকে 11 দিন পর আমি ঘর থেকে বাড়িলাম। আগানগর, মিটফোর্ড, বাদামতলী, পোস্তগোলা, সোয়ারিঘাটেও পারাপারের জন্য ব্যবহার হয় ছোট নৌকা। যাত্রীর মুখে থাকলেও কোনো মাঝির মুখে ছিল না মাস্ক। এক নৌকায় চলাচল করেন 5-6 জন। সেখানেও মানা হয়নি স্বাস্থ্যবিধি। না অবশ্যই বলছিলাম, মাস্কটা বাড়িতে ফিরে এসেছি আর কি। ঘাটটা বন্ধ করছিল, এটা ইমার্জেন্সি ঘাট তো মিটফোর্ডের হাসপাতালে, এখান থেকে রুগী যাতায়াত করে, এই জন্য পাবলিকও যায়। এখানে সাঁতার পারি না, অনেক রিস্ক। যদি না নদী পথে আল্লাহ না করে কিছু একটা হয় তাহলে জীবনের ঝুঁকি আছে। নৌপুলিশ বলছে সদরঘাট থেকে দূরপাল্লার সব নৌযান বন্ধ। তবে অফিসগামীদের যাতায়াতের জন্য খেয়া নৌকা পারাপার চালু আছে। নদীতে কোনোভাবেই চলছে না ট্রলার নৌকা। ট্রলারের মাধ্যমে বা অন্য কোনো নৌকার মাধ্যমে যেন কোনো যাত্রী যেতে না পারে, সেজন্য আমরা এদিকে আমিনবাজার, আমাদের নৌথানা থেকে শুরু করে বছিলা, বরিশুর, সদরঘাট, হাসনাবাদ, পাগলা, বক্তাবলী, এইভাবে আমাদের বরিশাল পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় আমাদের নৌ টহল রেখেছে 24 ঘন্টা। গণপরিবহন বন্ধ থাকায় কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকাবাসী বাবুবাজার ও পোস্তগোলা সেতু পার হন পায়ে হেঁটে, রিকশা ও ভ্যানে করে। অথচ সেখানে পুলিশের চেকপোস্ট থাকলেও যত্রতত্র চলাফেরা করে মানুষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় প্রতিদিনই করোনায় প্রাণহানি ও শনাক্তের রেকর্ড হচ্ছে। তবে এরপরও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন সাধারণ মানুষ। দেশব্যাপী কঠোর লকডাউনের 8ম দিনে পুলিশের তৎপরতা থাকলেও সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। বিধিনিষেধ ভঙ্গ করে অকারণে বাইরে বের হলেই জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। করোনার হটস্পট রাজশাহী মহানগরীর এই চিত্র দেখে বোঝা মুশকিল কঠোর লকডাউন চলছে। সময়ের সাথে পাল্লা দিয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়লেও সড়ক কিংবা হাটবাজার সবখানেই যেন চলছে স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগিতা। সত্য বা মিথ্যা, নানা অজুহাতেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। কয়েকদিন কড়াকড়ি থাকলেও ধীরে ধীরে কমছে প্রশাসনিক তৎপরতা। উচিত ছিল হলো বাসায় থাকা, কিন্তু বিভিন্ন কাজের কারণে আমাদের অনেক সময় বের হতে হয়। কয়েকদিন পর বের হলাম, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, একটু টাকা তুলতে হয়, বাজার ঘাট করা, এই জন্য বাইরে বেরিয়েছি। জীবন জীবিকার প্রয়োজনে বা বাঁচার জন্য তো সবকিছু প্রয়োজন। এই যে আমি আসছি ব্যাংকের কিস্তি জমা দেওয়ার জন্য। চট্টগ্রামেও অনেকটা ঢিলেঢালাভাবে চলছে 8ম দিনের লকডাউন। প্রশাসনের তদারকির মধ্যেই রাস্তায় বেড়েছে মানুষের আনাগোনা। এখনো চোখে পড়ে মাস্ক ছাড়া চলাফেরাও। আমাদের মামলা আটক করা কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘর থেকে বেরোবেন না, আমরা আইনের আওতায় আনবো না। খুলনায়ও কমতে শুরু করেছে লকডাউনের কড়াকড়ি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও খুব একটা কাজে আসছে না। মামলা জরিমানা করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নানা অজুহাতে বাহিরে বের হওয়া। পেটের ভাতের জ্বালায় বাইরেছি, কি করব? দোকানদারি না করতে হলে দুটো ভাজা মুড়ি বেশি, হেও বেচতে পারতেছি না। বাজারঘাট করতে হবে, কিছু টাকা পয়সা ব্যাংকের থেকে দেওয়ার জন্য উদ্দেশ্য আছে। সিলেটে ভ্রাম্যমাণ আদালতের 35টি দলের অভিযানে প্রধান সড়কগুলোর পরিস্থিতি এখনো কিছুটা নিয়ন্ত্রণে।
তবে অলিগলির চিত্র সম্পূর্ণ উল্টো। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় চলছে আড্ডা, অকারণে ঘোরাঘুরি। এছাড়া রাজবাড়ী, ফরিদপুর, দিনাজপুর, ঝিনাইদহ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। রাজশাহীতে বিদেশগামীদের করোনার সনদ জালিয়াতি চক্রের 3 সদস্য গ্রেপ্তার, জাল সনদ জব্দ। রাজধানীর 7টি সরকারি হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলছে সৌদি ও কুয়েতের প্রবাসী কর্মীদের টিকাদান। প্রতিদিন 1400 প্রবাসীকে টিকা দেওয়া হচ্ছে এসব কেন্দ্রে। সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা সকাল থেকেই ফাইজারের টিকা নিতে ভিড় করছেন কেন্দ্রগুলোতে। যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন শুধু তারাই মোবাইলে মেসেজ পাওয়ার পর টিকা নিতে কেন্দ্রে গেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে এরই মধ্যে 2200 প্রবাসী টিকা নিতে নিবন্ধন করেছেন। এছাড়া আরও 1500 প্রবাসীর নিবন্ধন প্রক্রিয়াধীন। সৌদি প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষের পথে তারা প্রথম ডোজ নেওয়ার পর সৌদি আরব যেতে পারবেন। পরে সৌদি পৌঁছানোর পর স্থানীয় অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নিতে হবে টিকার দ্বিতীয় ডোজ। নানা অনিশ্চয়তার পর টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। সব মিলিয়ে এখন মোটামুটি ভালো হয়েছে আমাদের জন্য। 70-80 হাজার টাকা থেকে আমরা পাইছে গেছি, তাই এখন আমরা ভ্যাকসিন একটা নিলাম, প্রথম ডোজ দিলাম আজকে। সৌদি আরব যারা প্রবাসী তারা যদি এই ডোজটা না পায় তাহলে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা কোয়ারেন্টাইনে খরচ হতো। করোনার জন্য নির্ধারিত রাজধানীর 16টি হাসপাতালে দেখা দিয়েছে প্রবল আইসিইউ সংকট। কাগজে কলমে মহাখালীর কোভিড হাসপাতালে 75টি আইসিইউ ফাঁকা দেখানো হলেও লোকবল ও যন্ত্রপাতির অভাবে সেগুলো সচল নয়। ফলে আইসিইউ পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা রোগীদের। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না শয্যা। আরফান মিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা 70 বছর বয়সী এই রোগী ভুগছেন শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে। দুটি হাসপাতাল ঘুরে মহাখালীর কোভিড হাসপাতালে গেলে স্বজনদের জানানো হয় ফাঁকা নেই আইসিইউ। অক্সিজেন মাস্ক মুখে নিয়ে হাসপাতালের সামনে ঘণ্টাখানেক অপেক্ষার পরও চিকিৎসকের পরামর্শটুকুও জোটেনি ভাগ্যে। গিরলে পাওয়ার পরে ওই জায়গার মধ্যে আইসি নেই না, তারপর আমাদের এটা একটা ঠিকানা দিছে, ওই জায়গার মধ্যে খালি পাইবেন যান। মানে আয়া শুনি এই জায়গার ভিতরে পাই খালি নেই, আমরা কই যাবো কি করবো কোনো বুঝতেছি না। পরে সাংবাদিকরা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে হাসপাতালে ঠাঁই হয় আরফান মিয়ার। পেশেন্টদেরকে আমরা নিয়ে নিই এবং জ্যান বেরিয়ে তো মারাও যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সে আইসিইউ না পাচ্ছে। তা আমরাও সেই একই পদ্ধতিতে আমাদেরও যেতে হবে, আমরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছি। মায়া খান নামে 85 বছর বয়সী আরেক রোগী শনিবার থেকে ভর্তি ডিএনসিসির কোভিড হাসপাতালে। প্রবল অক্সিজেন সংকটে ভোগা এই রোগীকে প্রয়োজন মতো হাই ফ্লো নেজাল ক্যানোলা সরবরাহ করা হয়নি, তাই বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে যাচ্ছেন স্বজনরা। হাই ফ্লোর যে মেশিন, নেজাল ক্যানোলার যে মেশিনটা ওটা নাই, তো এই জন্য এখন বাধ্য হয়ে অন্য জায়গায় নিতে হচ্ছে। আর পেশেন্টের স্যাচুরেশন ফল করতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কাগজে কলমে 212টি আইসিইউ থাকলেও এই মুহূর্তে সচল 150টি। লোকবল ও যন্ত্রপাতির অভাবে পুরোদমে কার্যক্রম চালানো যাচ্ছে না বলে জানান পরিচালক। আমরা আরও 75 জন মানুষকে ওখানে রাখতে পারি, বাট এই 75 জন মানুষকে আমরা যদি নিয়ে নিই তাহলে তাকে ম্যানেজ করার জন্য আমাদের যে পরিমাণ এক্সট্রা ম্যান পাওয়ার লাগছে এবং আরও কিছু ইকুইপমেন্টও লাগবে, সেই জায়গায় তো আমাদের অবশ্যই ঘাটতি আছে। রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 16 হাসপাতালের 11টিতেই কোনো আইসিইউ শয্যা ফাঁকা নেই, বাকি 4টিতেও ফাঁকা আছে 2-1টি করে। এক সপ্তাহের মধ্যে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে খালি পড়ে থাকা 75টি আইসিইউ সচল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সিজেন সরবরাহ সহ অন্যান্য কার্যক্রম বৃদ্ধি সহ সারা দেশের কোভিড-19 হাসপাতালগুলোর শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। স্থানীয় প্রশাসনকে এই লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে দেশের সব বিভাগ ও জেলার সাথে ভিডিও কনফারেন্সিংয়ে এই নির্দেশনার কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। এ সময় তিনি করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান। প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। ভিডিও কনফারেন্সে সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্য নির্ধারণ নিয়েও আলোচনা হয়। করোনা চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ সহ বিভিন্ন সংকট চরম আকারে
দেখা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অকার্যকর লকডাউনের মাধ্যমে দরিদ্র মানুষকে খাদ্যাভাবে ফেলা হয়েছে, এতে চরম অমানবিক পরিবেশ তৈরি হয়েছে। নগদ আর্থিক সহায়তা বা খাদ্যের ব্যবস্থা না করে লকডাউনে মানুষকে ঘরে বন্দী থাকতে বাধ্য করার মধ্য দিয়ে বৈশ্বিক করোনা মহামারীর সাথে এদেশের মানুষের ঘাড়ে অব্যবস্থাপনাজনিত মহামারী চাপিয়ে দিয়েছে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। লকডাউন বর্তমানে অকার্যকর নিষ্ঠুর রসিকতায় পরিণত হয়েছে। চলমান লকডাউন যেন বেকার হয়ে পড়া কোটি কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্যভাবে মারার অমানবিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবি ট্রাকের সামনে রয়েছে ক্রেতাদের ভিড়। দীর্ঘ লাইনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, হুড়োহুড়ি চাপাচাপি করে ট্রাকের সামনে গিয়ে পণ্য কিনছেন ক্রেতারা। তবে নির্ধারিত পয়েন্টে ট্রাক পৌঁছানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই পণ্য শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। ক্রেতারা বলছেন, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও দ্রুত পণ্য শেষ হয়ে যাওয়ায় অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এছাড়া ভিড়ের মধ্যে একই ব্যক্তি একাধিকবার পণ্য কিনছে বলে অভিযোগ রয়েছে। টিসিবি ট্রাকে 100 টাকা লিটারে সয়াবিন তেল এবং 55 টাকা কেজি দরে চিনি ও মসুরের ডাল বিক্রি হচ্ছে। এরা কইতেছে এই গাড়ি ওইখানে মাল দিব, আবার কইতেছে ওইখানে মাল দিব নাকি, তখন একটা বিভ্রান্তির ভিতরে মানে এই জনগণ ঢুকাই। সকাল থেকে দাঁড়ান 8টা থেকে দেখতেছি লাইন, অফিসিয়াল কোনো আছে না, অর্ডার আছে না না আছে এটা তো আমরা জানি না বাইরে বসে। কালকে দিছে 5 লিটার পাইনো, ডাইলও আইনো, তেলও পাইনো, চিনিও পাইনো, ফিরি গেছি। আজকে আইসি একবার কয় এইখানে দিব, এইখানে 3বার গেছি, এইখানে আবার আইসি, ওখানে কোনো খবর নেই। টিসিবির পণ্য বিক্রি সম্পর্কে আরও জানবো রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আমাদের সহকর্মী শাহিদ রয়েছেন, সেখানে জানবো তার কাছ থেকে। শাহিদ, একটু জানাবেন যে রাজধানীতে এখন পর্যন্ত কতগুলো ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে, আর যখন দেশে একেবারে করোনার চূড়ায় রয়েছে 2 শতাধিক মৃত্যু প্রতিদিন, সেই সময় স্বাস্থ্যবিধি মানতে কর্মকর্তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না সেই জায়গাগুলোতে? দেখুন, আমি আপনার প্রথম বিষয়টাকে আগে বিশ্লেষণ করি। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী শান্তিনগর বাজার এলাকায়। সকালে যখন আপনার সাথে কথা তখন আমি কিন্তু ছিলাম তেজগাঁও এলাকায়, অর্থাৎ টিসিবিতে পুরো ঢাকা শহর সহ অন্যান্য জেলা শহরে সবকিছু মিলে তাদের তথ্য মতে 450টি খোলা ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চালাচ্ছে টিসিবি, এবং রাজধানীতে 80 থেকে 85টা ট্রাকের মাধ্যমে তারা এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে। চিনি, মসুর ডাল 55 টাকা, সয়াবিন তেল 100 টাকা লিটার হিসাবে এখানে বিক্রি হচ্ছে। তবে যেটা দেখলাম আমি সকালবেলা, যে একটি ট্রাক যখন থামছে এবং ট্রাকের আসার আগে থেকেই মানুষের লাইনে ভিড় করছে এই অল্প দামে পণ্য কেনার জন্য, এবং অনেকটা মারামারি পর্যায়ে যাচ্ছে, এবং আমি দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছে মানে অতিরিক্ত ভিড়ের কারণে আর কি। আর যেটা হচ্ছে স্বাস্থ্যবিধির যে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখলাম যে সব পুরো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নানা পরামর্শ, সরকারিভাবে নানা তারা এই উদ্যোগ, এর কোনো বালাই কিন্তু এই টিসিবির গাড়িতে পণ্য বিক্রির ক্ষেত্রে কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। এই বিষয়ে কিছুক্ষণ আগে অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়ে শাফিনুজ্জামানের সাথে কথা হয়েছে, যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কিছুক্ষণের মধ্যে বাণিজ্য সচিব তপনকান্তির নেতৃত্বে একটি প্রতিনিধি টিম এই ট্যাক্সেল কার্যক্রম পরিদর্শনের জন্য বেরোচ্ছেন, এবং এখন তারা রয়েছেন রাজধানীর সেগুনবাগিচা যে কার্যক্রম চলছে ওইখান থেকে। আমি বর্তমানে যে জায়গাটায় আছি শান্তিনগর বাজারে, এইখানে তারা পরবর্তী কার্যক্রমে পরিদর্শন করবে সচিব নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের যে টিমটা। সেখানে জানতে চাওয়া হয়েছিল যে স্বাস্থ্যবিধি যে মানা হচ্ছে না সেই বিষয়ে। তারা যেটা বলা হয়েছিল যে তারা যথেষ্টভাবে চেষ্টা করছে স্বাস্থ্যবিধি মানার জন্য, কিন্তু মানুষের প্রয়োজনের তুলনায় এত পরিমাণ ভিড় হচ্ছে, এটাকে তারা নিয়ন্ত্রণের জন্য তারা হিমশিম খাচ্ছে। তারা বলছে যে পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তা তারা নিতে পারে, এমন চিন্তাটা তারা করছে, যেহেতু করোনা সংক্রমণের দেশে এখনো চূড়ায় রয়েছে। একটু ছোট্ট করে জানতে চাইবো, এই পণ্য বিক্রি স্বল্প দামে এটি কতদিন পর্যন্ত চলমান থাকবে? আরেকটি বিষয়, নিয়মিত পর্যবেক্ষণের জন্য কারা থাকেন সেখানে কর্মকর্তারা, তারা কোথায়?
প্রথম বিষয়টা আপনাকে বলি যে টিসিবির তাদের তথ্য অনুযায়ী পণ্য বিক্রি কার্যক্রমটা চলবে এই মাসের 29 জুলাই পর্যন্ত। এর মাঝখানে যে পবিত্র ঈদের জন্য, কোরবানি ঈদের জন্য কিছুদিন বন্ধ থাকবে। এই ঈদের ছুটির পরে তারা আবার কার্যক্রম চালাবে, সম্ভবত 19 তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে। এর পরবর্তী থেকে আবার কার্যক্রমটা বিক্রিটা চলবে 23 বা 24 তারিখ থেকে, চলবে 29 তারিখ পর্যন্ত। আর আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে টিসিবির কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখানে পরিদর্শন করে না, এখন পর্যন্ত এই ধরনের কোনো কার্যক্রম চোখে পড়ে নাই। তারা যেটা বলছে, তারা মূল অফিস থেকে ডিলারদের মাধ্যমে মনিটরিং করছে, যদিও এটার মনিটরিং এর কোনো কাজ হচ্ছে না মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। আজকে যেহেতু সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রয়েছে, সেই একই প্রশ্নটাই, আপনার প্রশ্নটাই তার কাছে রাখতে চাই যে আসলে এই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোন কোন ধরনের উদ্যোগ নিলে এই উদ্যোগটা আরো ভালোভাবে মানুষের যাতে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হয়। তবে সব থেকে বেশি সচেতন হওয়া প্রয়োজন এখানে যারা ক্রেতারা আছে। আমি অনেক ক্রেতাকে দেখেছি যারা একই পণ্য পরিবারে কয়েকজন মিলে কিনতে আসছেন এবং প্রতিদিন তারা আসছে, এবং সেক্ষেত্রে ডিলারদের সাথে তাদের যে বাক বিতর্ক হচ্ছে যে একই গ্রাহক বারবার কিনতে আসছেন। এই যে ট্রাকটা এখন আপনি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটা টিসিবি থেকে মূল গোদাম থেকে পণ্য লোড করে এখানে এসেছিল বেলা 1টার সময়, এখন 2টা। এর মধ্যে কিন্তু সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। তারা যেটা বলছে, প্রতিটা গাড়িতে 15 কার্টুন, অর্থাৎ প্রতি কার্টুনে যদি 4 বোতল ধরা হয়, সেক্ষেত্রে তারা 100-এর উপরে বোতল পাচ্ছে, কিন্তু মানুষ আসছে বেশ 300 থেকে 400। তারা যে বলছে যে এই এখনই 1 ঘন্টার কিছুটা সময়, এরই মধ্যে কিন্তু তেলের সংকট দেখা দিচ্ছে, অর্থাৎ তেলটা প্রায় শেষের দিকে, শুধু মসুর ডাল এবং চিনি রয়েছে। তারা যেটা বলছে যে মানুষ যারা আসছে তারা সবাই কিন্তু এই সয়াবিন তেলে কেনার জন্য ভিড় করছেন। শেষ যখন হয়ে যাচ্ছে তখন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে যারা ডিলার তারা বলছে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর শান্তিনগর থেকে টিসিবির পণ্য বিক্রির খবরাখবর জানছিলাম। রাজশাহীতে বিদেশগামীদের করোনার সনদ জালিয়াতি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। 2 দিনে নগরীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা তারেক আহসান সহ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালের অফিস সহকারী তারেক আহসান, গাড়ি চালক রফিক ও তার স্ত্রী শিখা। পুলিশ জানায়, বিদেশগামীদের করোনা পরীক্ষার তথ্য সিভিল সার্জন অফিস থেকে সংগ্রহ করত চক্রের সদস্যরা। বিদেশগামীদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকলেও চক্রের সদস্যরা কল করে জানাতো পজিটিভ। পরে 3 থেকে 15,000 টাকা হাতিয়ে নিয়ে সিভিল সার্জন অফিস থেকে নেগেটিভ সনদ সংগ্রহ করে তা বিদেশগামীদের হাতে তুলে দিত। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই চক্রটা তাদের মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলে যে আপনার রিপোর্ট পজিটিভ আসছে, আমাদের সাথে যোগাযোগ হলে আমরা নেগেটিভ দেব। এইভাবে তারা প্রতারণা করে, এবং যেহেতু তাদের হাতে সময় কম থাকে, এইভাবে তারা অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এর বাইরে আরো 2 জন পলাতক আছে, আমরা আশা করি অভিযান চলছে, আমরা ওই 2 জনকেও খুব দ্রুত সময়ে গ্রেপ্তার করতে পারবো। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো রাজশাহী থেকে সহকর্মী মাইনুল হাসানের কাছ থেকে। মাইনুল, মূল হোতা সহ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন আরো সদস্য বাকি আছেন যাদেরকে গ্রেপ্তার করতে হবে, আর ঠিক কত সংখ্যক বিদেশগামী মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন? যারা আটক হয়েছেন তারা তাদের সংখ্যাটা ঠিকমতো বলতে পেরেছেন কিনা? আসলে এই যে করোনার যে জালিয়াতি চক্র সনদ নিয়ে, সেইটির মোট 5 জন সদস্য আছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। গত 2 দিন ধরে এই চক্রের মূল হোতা তারেক আহসান সহ যে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে আজকে সাংবাদিকদের সামনে হাজির করা এবং সেখানে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর ডিবির ডিসি আরিফিন জুয়েল আমাদেরকে জানান যে এই চক্রটি মূলত 4 মাস আগে থেকে তারা এই ধরনের প্রতারণার কাজ করে আসছে। মূলত বিদেশগামীদের যে সনদ, করোনার পরীক্ষার যে সনদ, সেটি 48 থেকে 72 ঘন্টার মধ্যে প্রয়োজন হয়। এই অল্প সময়টাকে তারা কাজে লাগিয়ে কিন্তু এই প্রতারণার পথটি বেছে নেয়। আমরা জানি যে তারেক আহসান ও রফিকুল ইসলাম, তারা যেহেতু দুজনেই বক্ষব্যাধি হাসপাতালের তারা এই কাজ করেন, এবং এই যে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার এখন কিন্তু বক্ষব্যাধি হাসপাতালেই করা হচ্ছে, সেই সুযোগটি কাজে লাগিয়ে মূলত রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহা শিখাকে দিয়ে তারা যে বিদেশগামী যারা নমুনা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে ফোন দেওয়ানো হতো, এবং তাদের প্রকৃতপক্ষে রেজাল্ট কিন্তু নেগেটিভ আসার পরেও তারা ফোন দিয়ে তাদেরকে জানাতো যে আপনার রেজাল্ট পজিটিভ এসছে, অতএব এটি নেগেটিভ করতে হলে কিছু অর্থের প্রয়োজন। সেই তাদের চাহিদা অনুযায়ী 3 থেকে 15,000 টাকা পর্যন্ত তারা সর্বোচ্চ নিয়েছে, এবং আটককৃতরা ডিবি পুলিশকে জানিয়েছে তারা এখন মধ্যে 20 জন থেকে 25 জনের কাছে তারা নিয়েছে। তবে ডিবি পুলিশের যিনি ডিসি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ধারণা করছেন যে এই চক্রটি মূলত 1 থেকে 150 জনের কাছে টাকা হাতিয়ে নিয়েছে, এবং
আমরা এই যে তাদেরকে যে আটক করা হয়েছে, চক্রে আরো 2 সদস্য আছে যাদেরকে তারা গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। তো যেহেতু বিষয়টি সিভিল সার্জন অফিসের কেন্দ্র করে আমরা কথা বলেছি রাজশাহী সিভিল সার্জন ডাক্তার কাইম তালুকদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে প্রতারণার যে বিষয়টি, এইটি তিনি মূলত রাজশাহীর মহানগর ডিবি পুলিশকে তিনি অবহিত করেছিলেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি জানিয়েছিলেন যে তার কাছে একটি অভিযোগ, সিভিল সার্জনের কাছে একটি অভিযোগ আসে যে বিদেশগামীদের যারা নমুনা পরীক্ষা করছেন তাদেরকে একটি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা চাওয়া হয়। মূলত ওই মোবাইল নাম্বারটি দিয়েই সিভিল সার্জন ডিবি পুলিশকে অবহিত করেন যে এই মোবাইল নাম্বারটি শনাক্ত করা এবং কার। মূলত ডিবি সিভিল সার্জনের অভিযোগের প্রেক্ষিতেই ডিবি পুলিশ এই অভিযানটি চালায় এবং তিনি বলছেন যে যেহেতু এই চক্রের 3 সদস্য তারেক আহসান, রফিকুল ইসলাম ও শামসুন্নাহার শিখা আটক হয়েছে এবং আরও 2 জন যারা পলাতক আছে তাদেরকে আটকের চেষ্টা করছে, যেহেতু তারেক আহসান এবং রফিকুল ইসলাম বক্ষবাদী হাসপাতালে কর্মরত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সেইটি শুরু করেছে। তারা বলছে যে ডিবি পুলিশের কাছ থেকে তারা একটি নথি পাবে, সেই নথি পাওয়ার পরে মূলত এই 2 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা এবং পরবর্তী যে ব্যবস্থা সেইটি নেওয়া হবে। সহকর্মী মাইনুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে। প্রধানমন্ত্রীর উপহারে হতদরিদ্রদের মাথা গোজার ব্যবস্থা হলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের গাফিলতি আর অনিয়মে তা এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু এলাকায় এসব ঘর নির্মাণের পর ভেঙে পড়া এবং পলেস্তরা খসে পড়েছে। কোথাও কোথাও নিচু জমিতে ঘর নির্মাণ করে হালকা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন সুবিধাভোগীরা। বগুড়ার শেরপুরে কটুয়া খালের পাড়ে নির্মাণ করা হয় 22টি ঘর। এর মধ্যে সামান্য বৃষ্টিতে মাটি ধসে বেশ কয়েকটি ঘর ভেঙে পড়েছে। শাহজাহানপুরে নিচু জমিতে ঘর নির্মাণ করায় বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়েন বসবাসকারীরা। বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তাদের। প্লাস্টারটা খুব খারাপই করছে, এর মধ্যে কোনো মশলা দেয়নি, বালুই সংখ্যাই বেশি। আর বালু এখন হোস্টাইলে বালু ঝরঝর করে পড়ে, বাথরুমগুলো হাত দিয়ে প্লাস্টার করছে, গাঁথনিও করে নেই, এমন কাজ করে গেছে। এক রাতের বৃষ্টি কোনোদিন বন্যা হয়, ওই ঘরে 3 ঘরের মধ্যে পানি উঠছিল আর বাড়িগুলো টুবু টুবু হচ্ছিল। রান্না করার জায়গায় যে বৃষ্টি নামছে, রান্না করার অসুবিধা হতেছে, আর না রান্না তো বাচ্চা কাচ্চা না খেয়ে থাকে। এছাড়া মেঝে দেবে যাওয়া পলেস্তরা খসে পড়ার ঘটনা তো রয়েছেই। জেলা প্রশাসক জানিয়েছেন ভুল জায়গা নির্বাচনে এমন অবস্থা হয়েছে। পরিকল্পনার মধ্যে স্থানগুলো নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, আর নাহলে তো আর এরকম অবস্থা হতো না। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেখানে আবার এটাকে পুনরায় মেরামত করে এটাকে বাসযোগ্য করার জন্য আমরা চেষ্টা করছি। খাগড়াছড়ির মহালছড়িতে 75টি ঘর পেতে গৃহহীন প্রতি পরিবারকে গুনতে হয়েছে 30,000 টাকা করে। স্থানীয় জনপ্রতিনিধিরা এসব অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারপরও সেগুলোতে বসবাস কঠিন হয়ে পড়েছে। 30,000 টাকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে দিতে হয়। টাকা না দিলে মানে ঘর দিতেছি না, কেউ কেউ মানে 50,000 টাকা দিতেছি, কেউ কেউ 30,000 টাকা দিতেছি। 29 বস্তা দেয় পুরা ঘর করে আলাছে, 29 বস্তা যে বিল্ডিং হয়। বরগুনার তালতলিতে নির্মিত 110টি ঘরের বেশিরভাগই ভেঙে পড়েছে নির্মাণের 1 মাসের মধ্যেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের প্রায় 1,20,000 বাড়ির মধ্যে 24টি স্থানের নির্মাণ কাজের ত্রুটি গণমাধ্যমে উঠে এসেছে, যা বাস্তবায়িত প্রকল্পের 0.25 ভাগ। দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যে স্থাপনা নিশ্চিত হয়েছে তার সরকারি খরচে মেরামত প্রয়োজনে পুনর্নির্মাণ করা হবে। যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিজের স্বার্থে সাবেক রাষ্ট্রপতি এরশাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এরশাদের ছেলে এরিক এরশাদ। রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে এরশাদ পরিবারের নেতিবাচক সংবাদ প্রচারের নেপথ্যে রয়েছে জিএম কাদের। এর ফলে তার পরিবারের কোনো ক্ষতি হলে দায়ী হবেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান। এরিক সাবেক রাষ্ট্রপতি এরশাদের সন্তান নয়। জীবদ্দশায় কেউ এই প্রশ্ন না তুললেও কেন এখন এসব বলা হচ্ছে সেই প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। এ বিষয়ে পরিবার থেকে মামলা করা হবে বলেও জানান তারা। গত 2 দিন আগে এবং বাংলাদেশকে আপনাদেরকে আমার এবং আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে
আমার চাচা জিএম কাদের মিথ্যা নিউজ করাচ্ছেন। আমার এবং আমার মা বিদিশা এরশাদের যদি কোনো ক্ষতি হয় এটার জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জিএম কাদের। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা থাকছে। হারারে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ দৃঢ়তায় বড় সংগ্রহের লক্ষ্য টাইগারদের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ প্রচারের পর দায়িত্ব পালনে অবহেলা, অসৎ আচরণ ও দুর্নীতির দায়ে ২৮ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী জামাল হোসেনকে চাকরিচ্যুত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামানকে। পরিচ্ছন্নতা বিভাগের অনিয়ম নিয়ে গত ৩ জুলাই একটি সংবাদ প্রচার হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যেখানে উঠে আসে দুর্নীতি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন পরিচ্ছন্নতা কর্মী জামাল হোসেন। আর কাজে না আসলেও তার হাজির নিশ্চিত করতেন পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ক্ষেত্রে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন তিনি। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগের ব্যাপক উন্নতির ফলে গত ১২ বছরে পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। কমেছে হানাহানি, হিংসা বিদ্বেষের জীবন পেছনে ফেলে নতুন আত্মবিশ্বাসে বলীয়ান হচ্ছেন পার্বত্যবাসী। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় বছরের পর বছর চলা হানাহানি রক্তপাত বন্ধের উদ্যোগ নেন। ১৯৯৭ সালে তার ঐকান্তিক চেষ্টায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এরপর পাহাড়ের দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে, কিন্তু গুম, খুন কিংবা রাহজানি একেবারে থেমে যায়নি। বিভিন্ন সময়েই নানা ঘটনায় রক্ত ঝরেছে পাহাড়ে, হামলা হয়েছে কোনো কোনো পার্বত্যবাসীর বাড়িতে। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা দ্বিতীয়বার সরকার গঠন করার পর চুক্তি বাস্তবায়নে আবারও তৎপর হয় প্রশাসন। টানা তৃতীয় দফায় সরকার পরিচালনার সুযোগে শান্তি নিশ্চিতে দুর্গম পার্বত্য এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থাকে খোলনলচে পাল্টে দেয়া হয়। পাহাড়ের গা ঘেঁষে মাইলের পর মাইল দৃষ্টিনন্দন নতুন নতুন সড়ক তৈরি করে গড়ে তোলা হয় সুবিস্তৃত এক নেটওয়ার্ক, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুততম সময়ে চলাফেরা করতে পারছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা। বিভিন্ন দুর্গম এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন জোনে বিভক্ত। তারা জোনে বিভক্ত থেকে বিভিন্ন অংশে তারা পেট্রোল করছে এবং এই ক্যাম্পগুলোর মাধ্যমে এই অঞ্চলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা হচ্ছে। পার্বত্য অঞ্চলে গত ১২ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে বিদ্যুৎ খাতেও। পাহাড়ে শান্তি নিশ্চিতে এরও প্রত্যক্ষ প্রভাব পড়েছে। আজকে সেই অস্ত্রের ঝঞ্ঝানি নেই। আজকে ট্যুরিস্টরা ইজিলি কোনো নির্ভয়ে এখানে আসতে পারে, এখানে ঘুরতে পারে এবং সেরকম একটা পরিস্থিতি আজকে বিরাজ করছে। বর্তমান সরকারের নেতৃত্বে সড়ক, বিদ্যুৎ সহ ৩ পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন পাহাড়ের পরিস্থিতি কতটুকু স্থিতিশীল করতে পেরেছে? আগে তো ছিল এরকম, এখন নাই। কিরকম ছিল আগে? যে এরকম এই যে লুটপাট হতো রাস্তাঘাটে, এরকম বাড়িঘর লুট করতো, এরকম থাকতো আগে, এখন নাই। পাহাড়ের অন্য তৃণমূল মানুষরা এখন কেমন আছেন? আগে তো গোলাগুলি হইতো, এখন তো গোলাগুলি নেই। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে আমরা কিন্তু পাহাড়ে যারা বসবাস করতেছে তারা কিন্তু এখন মোটামুটি শান্তিতে অবস্থান করতেছে। আমরা পার্বত্যবাসীর দৃঢ় বিশ্বাস, সরকারের পরিকল্পনার ধারাবাহিকতায় পাহাড়ের নাগরিক জীবনে আতঙ্ক কেটে যাবে চিরতরে। জুম পাহাড়ে বইবে আরও শান্তি ও সম্প্রীতির সুবাতাস। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। বিশ্বে করোনায় একদিনে মারা গেছেন ৮,৪২৪ জন, নতুন শনাক্ত ৪,৫৬,৫৬,০০০। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ৪০,১৭,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৮,৫৮,০০,০০০-এর বেশি। ভারতে একদিনে মারা গেছেন ৮১৭ জন, আক্রান্ত ৪৫,০০০। এদিকে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী ব্রাজিলে মৃত্যু হয়েছে ১,৫৯৫ জনের, শনাক্ত ৫৪,০০০। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও শক্তিশালী পেরুতে শনাক্ত ল্যাম্বডা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভুটান শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ায় সংক্রমণ বাড়ার সাথে তীব্র হয়েছে অক্সিজেন সংকট। বুধবার দেশটিতে 1040 জন মারা যায়। করোনা মহামারীর নেতিবাচক প্রভাবে ভারতের অর্থনীতি 30 বছর আগের অবস্থানে ফিরে গেছে বলে দাবি করেছেন গবেষকরা। বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এই দাবি করে বলা হয়েছে 2020 সালে দেশটির অন্তত 20 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। অন্যদিকে ভারতের শীর্ষ 1% ধনীর সম্পদ বেড়েছে 40 ভাগেরও বেশি। করোনা মহামারীতে বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। নোট বাতিল, জিএসটি ব্যবস্থা চালু সহ বিভিন্ন কারণে মহামারীর আগ থেকে টালমাটাল ছিল দেশটির অর্থনীতি। সংক্রমণ রোধে জারি করা লকডাউনে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় আরও বেশি সংকটে পড়েছে দেশটি। বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের এক জরিপ বলছে 2020 সালে ভারতের 20 কোটি 30 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। তাদের দৈনিক মজুরি $5-এরও নিচে। জরিপে বলা হয়, লকডাউনে আয় কমে যাওয়ায় নতুন দরিদ্র হওয়া এসব মানুষের বেশিরভাগই খাদ্য গ্রহণ কমিয়েছে, বিক্রি করেছেন সম্পত্তি এবং ঋণ করেছেন বিভিন্ন উৎস থেকে। অন্যদিকে পিউ রিসার্চ ইনস্টিটিউটের আরেক গবেষণার দাবি, মহামারীর কারণে 2020 সালে নতুন করে দরিদ্র হয়েছে 7.5 কোটি মানুষ। তাদের দাবি, গত বছর বিশ্বে যত মানুষ দরিদ্র হয়েছেন তার 60 ভাগই ভারতে। পাশাপাশি ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি মধ্যবিত্তের সংখ্যাও 2020 সালে কমেছে 3 কোটি 2 লাখ। তবে ভারতে যে সময় দীর্ঘ হচ্ছে দরিদ্রের তালিকা, সেই একই সময় দেশটির শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে কয়েক গুণ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী 2020 সালে ভারতের শীর্ষ 1% ধনীর সম্পদ জাতির মোট সম্পদের তুলনায় বেড়েছে 40.5%। এটি 2000 সালের চেয়ে 7% বেশি। এর মধ্যে ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $8,000 কোটি বেশি, যা আগের বছর ছিল $6,500 কোটি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ 8 উইকেটে 364 রান। এর আগে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিল 8 উইকেটে 294 রান। 132 রানে 6 উইকেট হারানোর পর লিটন মাহমুদুল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে টাইগাররা। 70 রান করে আউট হন মুমিনুল হক। তবে লিটন মাহমুদুল্লাহর 138 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 5 রানের জন্য সেঞ্চুরি মিস করেন লিটন। অন্য প্রান্তে 16 মাস পর সাদা পোশাকে ফিরে 50 করেন মাহমুদুল্লাহ। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়েছে 3 লায়ন্স। অতিরিক্ত সময়ে রোমাঞ্চে জয়সূচক গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। রোববার মেগা ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ ছন্দে থাকা ইতালি। অবশেষে থামল ড্যানিশ রূপকথা। ক্রিশ্চিয়ান এরিকসনের অসুস্থতার শোককে শক্তিতে রূপান্তরিত করা ডেনমার্কের ইউরো মিশন থামল সেমিফাইনালে। আর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনাল ওঠার আনন্দে ভাসল ইংল্যান্ড। যদিও চিত্রনাট্যের শুরুটা ছিল ভিন্ন। বল দখল আর আক্রমণে ইংলিশদের একচেটি আধিপত্য থাকলেও প্রথম সফলতা পায় ডেনমার্ক। মিকেল ডামসগার্ডের দুর্দান্ত ফ্রিকিক থেকে এগিয়ে যায় ড্যানিশরা। এর কিছুক্ষণ পরেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন রাহিম স্টার্লিং। পরের মিনিটে অবশ্য প্রতিপক্ষের ভুল আর কিছুটা ভাগ্যের সহায়তায় সমতায় ফেরে ইংল্যান্ড। সিমন কেয়ারের আত্মঘাতী গোলে স্বস্তি ফেরে ইংলিশ ডেরায়। ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেলের নৈপুণ্যে নির্ধারিত সময়ে আর জালের দেখা পায়নি ইংল্যান্ড। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, যার শুরুতে আবারও ইংলিশদের হতাশ করেন স্মাইকেল। অবশ্য ড্যানিশদের শেষ রক্ষা হয়নি। 104 মিনিটে ডিবক্সে স্টার্লিং পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরেও বজায় থাকে, যেখানে স্পট কিকে প্রথম দফায় ব্যর্থ হয়ে ফিরতি শটে ইংলিশদের ফাইনালের টিকিট এনে দেন অধিনায়ক হ্যারি কেইন। দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটছে আমাদের, আর একটি ম্যাচের অপেক্ষা। প্রথমবারের মতো ফাইনালে এসে দারুণ লাগছে। এখন রোববারের ফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি। 1966 বিশ্বকাপ জয়ের 55 বছর পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংল্যান্ড। রোববার ওয়েম্বলির মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষ টানা 33 ম্যাচে অপরাজিত থাকা ইতালি।
মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি এখনকার বিরতিহীন সংবাদ দুপুরের সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।